চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা মামলায় জব্দ করা হলো বিমানটি। আলামত হিসেবে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে জমা পড়ল খেলনা পিস্তল। চকবাজারে ওয়াহেদ মেনশনের দোতলায় রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের প্রতিনিধি দল। চিকিৎসাধীন 7 জনের 5 জনই সংকটাপন্ন। রপ্তানি বহুমুখীকরণের পরিকল্পনা করছে সরকার। প্রবাসী প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী। দেশে পরিকল্পিত বিনিয়োগ করার আহ্বান। ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় রোগ শনাক্ত হয়নি এখনো। মেডিকেল টিম গঠন। আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। এবং গাইবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়েকে শারীরিক নির্যাতন, অপমানে স্কুল পড়ুয়া মেয়ের আত্মহত্যা। অভিযুক্তের শাস্তি দাবিতে বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ছিনতাইয়ের চেষ্টা করা বিমানটি মামলার আলামত হিসাবে জব্দ করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল বিকেলে বিমানটি জব্দ করা হয়। একই সঙ্গে এই ঘটনায় জড়িত পলাশ আহমেদের পাসপোর্ট, নায়িকা শিমলার সঙ্গে বিবাহের কাবিননামা সহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার মামলার তদন্তভার গ্রহণ করে বিমানবন্দরে গিয়ে ময়ূরপঙ্খী নামের বিমানটি জব্দ করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া। এরপর বিমানটি বহনযোগ্য না হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি হওয়ায় রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারওয়ার আলমের জিম্মায় দেন। বিমানটি বর্তমানে শাহ আমানত বিমানবন্দরের হ্যাঙ্গারে রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা বিমানটি পর্যবেক্ষণের পাশাপাশি ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, বোমার ডামি, ছিনতাইকারী পলাশ আহমেদের পাসপোর্ট, নায়িকা শিমলার সাথে বিয়ের কাবিননামা, পরনের পোশাক সহ অন্তত 15 ধরনের আলামত জব্দ করেন। সোমবার এই ঘটনায় সিভিল অ্যাভিয়েশনের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। বিশেষ ক্ষমতা এবং বিমান নিরাপত্তা আইনে দায়েরকৃত এই মামলায় নিহত পলাশ আহমেদের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এদিকে ময়নাতদন্ত শেষে নিহত পলাশ আহমেদের লাশ তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে দাফন করা হয়। তার বাবা চট্টগ্রাম এসে পলাশের লাশ শনাক্ত করেন। রোববার বিকেলে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছিনতাইকারীর কবলে পড়ে। বিমানটি তখন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে রাতে কমান্ডো বাহিনীর 8 মিনিটের অভিযানে ছিনতাইকারী পলাশ আহমেদ নিহত হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাড়ির সিলিন্ডার থেকে নয়, চকবাজারের চুরিহাটায় ওয়াহেদ মেনশনের 2য় তলার রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত। গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সময় সংবাদকে তথ্য জানান বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর MAA শকুত চৌধুরী। এদিকে মানবাধিকার কমিশনের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সব তথ্য উপাত্ত সংগ্রহ শেষে আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। চকবাজার ট্র্যাজেডির পর থেকেই চুরিহাট্টা আগুনের সূত্রপাত নিয়ে ওঠে নানা প্রশ্ন। সরকারের বেশ কয়েকটি সংস্থা জানায় ওয়াহেদ ভবনের সামনে রাখা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকেই লাগে আগুন। কিন্তু এরপর গণমাধ্যমে আসা বেশ কয়েকটি CCTV ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সিলিন্ডার থেকে নয়, ভবন থেকে আগুনের সূত্রপাত। মঙ্গলবার ওয়াহেদ ম্যানশন পরিদর্শন শেষে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর MAA শওকত চৌধুরী সময় সংবাদকে জানান, সিলিন্ডার নয়, ওয়াহেদ ম্যানশনের 2য় তলার বারান্দা থেকে আগুন লাগে। দোতলার বারান্দাতে দেখা যাচ্ছে যে একটা হলো ওয়ালটা পড়ে গেছে, আর একটা হলো ওখানে যে বিমটা, ওই বিমটাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে গেছে নিচে। এবং এটা যে একটা কেমিক্যাল ভ্যাপার এক্সপ্লোশন, এটা এই স্ট্রাকচারাল ড্যামেজগুলো থেকে দেখে বোঝা যায়। এটা শিওর যে এটা কেমিক্যালের কারণে এক্সপ্লোশন হয়েছে। এদিকে মানবাধিকার কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, ওয়াহেদ ম্যানশন ভবনটি সঠিকভাবে নির্মাণ করা হয়েছে কিনা এসব বিষয় সামনে রেখে তদন্ত চলছে। এটা কোনো উইলফুল নেগলিজেন্সি কিনা, নাকি এটা অনিচ্ছাকৃত অজ্ঞতাজনিত অবহেলা, নাকি এটা কোনো ন্যাচারাল ডিজাস্টার, না এটা আমরা বিন্দুমাত্র যেখানে সন্দেহ আছে সেটাও ভেবে দেখবো যে ইভেন কোনো স্যাবোটেজ কিনা। এদিকে ওয়াহেদ মেনশনে এখনো মিলছে রাসায়নিক কারখানার সন্ধান। ঘটনার 5 দিন পরও নিচতলা নতুন একটি রাসায়নিক কারখানার সন্ধান পাওয়া গেছে।
আমাদের অনুসন্ধানের পরপর কিন্তু আন্ডারগ্রাউন্ডে যে কেমিক্যালের গোডাউনগুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হলেও এই জায়গাটির সন্ধান কিন্তু এখনো কেউ পায়নি, যার কারণে কিন্তু এই কেমিক্যালগুলো এখনো সরানো হয়নি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, চকবাজার, ঢাকা। পুরান ঢাকাকে রাসায়নিক দ্রব্য মুক্ত করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আলাদা 4টি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আদালত শুনানিতে বলেন, নিমতলির ঘটনার পর প্রশাসন কার্যকর পদক্ষেপ নিলে চকবাজারের মতো ঘটনা এড়ানো যেত। নিহতের স্বজন ও আহতদের যে ক্ষতিপূরণ দেয়া হয়েছে তাও পর্যাপ্ত নয় বলে মনে করেন উচ্চ আদালত। নিমতলির ঘটনার উপর 2010 সালে গঠিত তদন্ত কমিটি এবং সেই তদন্ত কমিটি কর্তৃক প্রণীত 17 দফা সুপারিশমালা কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করেননি এবং বাস্তবায়ন না করার কারণে আজকে চকবাজারে মর্মান্তিক দুর্ঘটনা এবং এতগুলো মৃত্যুর ঘটনা ঘটলো। এই ব্যর্থতাটাকে কেন অবৈধ এবং ক্ষমতা বহির্ভূত মর্মে ঘোষণা করা হবে না সেই মর্মে রুল ইস্যু করেছেন। ব্যক্তিকে 5 লাখ করে টাকা দেওয়ার জন্য, এটা যেহেতু সরকারের একটি নৈতিক বিষয়, এটা সরকারই দেখবে। বিচারপতিরা আমাকে বলেছেন যে সরকারের গোচরে নেওয়ার জন্য। পেরিয়েছে 5 দিন, এখনো নানা শঙ্কা নিয়ে বার্ন ইউনিটে অপেক্ষায় স্বজনরা। চিকিৎসাধীন 9 জনের 2 জন মৃত্যুর পর ভয় যেন কয়েক গুণ বেড়েছে অন্য রোগীর স্বজনদের। চকবাজারের ঘটনায় অগ্নিদগ্ধ চিকিৎসাধীন 7 জনের 5 জনের এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। অপেক্ষায় নির্বাক মা, প্রতি অনুপল মুহূর্ত শঙ্কা আর দুর্ভাবনার। সন্তান দগ্ধ হয়ে আইসিইউতে, মায়ের মনটাও যে দগ্ধ হচ্ছে প্রতিক্ষণ। পেরিয়েছে 5 দিন, চোখের পানি শুকায়নি, হৃদয়ের ক্ষত তো আজীবনের। পরিবারের কেউ এক মুহূর্তের জন্য সরছেন না বার্ন ইউনিটের আইসিইউর সামনে থেকে। আমার ভাই ল্যাংরা, ওই ছেলেটাই ছিল, 2টা ছেলে, এটাই বড় ছেলে। কখনো অবস্থা আশঙ্কাজনক, আবার কখনো ভালো, আবার ডক্টর এসে আপনার মনে করেন গাইডলাইন দিচ্ছে। হ্যাঁ, কখনো আবার বলতেছে যে বাসায় যারা যারা জানেন উনি সুস্থ আছেন তাদেরকে বলে দেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু হতে পারে। নিজে সুস্থ হবে এই ধরনের কোনো কথা বলেননি। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যুর পর বাকি 7 জনের স্বজনদের বুকের কাঁপুনি বেড়েছে। নানা আশঙ্কায় কেঁপে উঠছেন তারা বারে বারে। গতকালকে রাত্রে 2 জন মারা গিয়েছে, তো ওটা দেখে আমার আরো বেশি এখন খারাপ লাগতেছে। চিকিৎসক জানিয়েছেন, চকবাজারের আগুনের ঘটনায় দগ্ধ 7 জনের 5 জন এখনো শঙ্কামুক্ত নন। 5 জনের আসলে যেই অগ্নিদগ্ধের যে পরিমাণ শরীরে, সেটার সাথে যেটা সবচেয়ে বড় যেই জিনিসটা সেটা হচ্ছে ইনহেলেশন ইনজুরি আছে সবারই। এই জন্য আমরা এখনো কাউকে আশঙ্কামুক্ত বলতে পারবো না, কারণ এই ধরনের ইনহেলেশন ইনজুরির পেশেন্ট যে কোনো মুহূর্তেই খারাপ হয়ে যেতে পারে। শঙ্কামুক্তরা 2-1 দিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন বলে জানান চিকিৎসক। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1600 মন মেয়াদ উত্তীর্ণ হিমায়িত মাছ মাংস সংরক্ষণের অপরাধে সেফ অ্যান্ড ফ্রেশ ফুড লিমিটেড নামে একটি হিমাগার কর্তৃপক্ষকে 20 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকার এই হিমাগারটিতে অভিযান চালানো হয়। আগামী রমজানকে সামনে রেখে এসব মেয়াদ উত্তীর্ণ মাছ মাংসের বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করে বিশাল মুনাফা আদায়ের লক্ষ্য ছিল বলে জানায় র্যাবের ম্যাজিস্ট্রেট। দেশের নামিদামি রেস্টুরেন্টের চাহিদা মেটাতে গরু, মুরগি, ভেড়ার মাংস সহ নানা পদের সামুদ্রিক মাছ আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে। প্রায় 1600 মন এসব হিমায়িত ভোগ্যপণ্যের সবগুলোরই মেয়াদ শেষ হয়েছে প্রায় 2 বছর আগে। রাজধানীর তেজগাঁওয়ে হিমাগারে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অভিযোগে হিমাগারের মালিককে জরিমানা করার পাশাপাশি আমদানিকারক 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এই যে মাংসগুলো রয়েছে, যেগুলো 17 সালের অক্টোবর এবং নভেম্বর এক্সপায়ার হয়ে গেছে, এবং এই মাংসের একটা বড় লট কিন্তু গত 1.5 বছর তারা বিক্রি করছে, এবং এই মাংসগুলো কিন্তু আসন্ন রমজান উপলক্ষে তারা বিক্রি করার জন্য কিন্তু তারা এগুলি সংরক্ষণ করেছিল বলে আমরা জানতে পেরেছি। তার জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। যারা এই অপরাধ করবেন তাদের বিরুদ্ধে আইনের কঠোরতম ব্যবস্থা আমরা গ্রহণ করব।
মেয়াদ উত্তীর্ণ খাবার আমদানি করার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি আমদানিকারকদের কাছ থেকে। এটা অবশ্যই অন্যায়, আসলে ব্যাড লাক আমাদের এটা এখানে রয়ে গেছে, এটার জন্য আমরা আসলে সরি। এটা নর্মালি আসতেছে যাইতেছে, এটা অ্যাজ ইউজুয়াল সবসময় চলতেছে। ডেট তো তারা করে দেবে, যারা পার্টি যারা বিক্রি করবে তারা করে দেবে, তারা কখন দেবে, তারা নিয়ে করে দেবে। আসছে রমজান পর্যন্ত ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খাদ্যে ভেজাল রোধ, মেয়াদোত্তীর্ণ পচা বাসি খাদ্য সরবরাহ বন্ধে আইন আরও কঠোর করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার বলে মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার গ্রহণে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল রোগ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সোমবার রাজধানীর 3টি হিমাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাবারের সন্ধান পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে আছে বিদেশ থেকে আমদানি করা মাছ, মাংস, ফল সহ নানা খাদ্য সামগ্রী। বিভিন্ন সুপার শপে সরবরাহের জন্যই মজুত করা ছিল এসব। শুধু এসবই নয়, বিভিন্ন সময় পচাবাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায় অনেক নামি দামি রেস্টুরেন্টেও। এমনকি নিজেদের ভেজাল মুক্ত প্রমাণ করতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের স্টিকার নকল করার অভিযোগ আছে কারো কারো বিরুদ্ধে। আর খাবারে ফরমালিন কার্বাইড মেশানোর অভিযোগ তো বহু পুরনো। সরকার থেকে প্রতিনিয়ত মনিটর করা উচিত, কারণ সাধারণ ভোক্তারা এটা বুঝতে পারে না বিধায় তারা চালাইতে পারতেছে। আর রমজান মাসে তো ব্যবসায়ীরা অনেক অতি উৎসাহী হয়ে যায়, তারা অনেক পচা, অনেক ডেট ফেল জিনিসগুলি চালিয়ে দেয় রোজার মাসে। প্রতিদিনই এরকম 100 মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, খাদ্যে ভেজাল বন্ধে চলমান অভিযান আরও জোরদারের পাশাপাশি নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। এরা অনেকটা রাঘববাদ, এদের অর্থবিত্তের যে অভাব আছে তাও নয়, কিন্তু এদের লোভের কোনো সীমা নাই। যে রকমের অভিযান চালানো হচ্ছে তা পর্যাপ্ত নয়, এটা আরও জোরদার করা দরকার এবং শাস্তির পরিমাণ আরও বাড়ানো দরকার। এদিকে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, প্রতিটি খাবারের একটি নির্দিষ্ট সেলফ লাইন থাকে। এটি নিশ্চিত করার জন্যই দেওয়া হয় মেয়াদের তারিখ। মেয়াদ উত্তীর্ণ ভেজাল খাবার গ্রহণে ক্যান্সার সহ নানা জটিল রোগ হতে পারে বলেও জানান তারা। ডিপ ফ্রিজে ঢুকাই দিয়ে আমি যদি মনে করি যে এটা আমি দীর্ঘদিন খেতে পারবো, এটা কিন্তু ঠিক না। কারণ প্রত্যেকটা খাবারের বেলায় ফুড সায়েন্সে বলা আছে তার শেলফ লাইফ কত। যদি এই কার্বাইড মেশানো ফল খাওয়া হয় তাহলে কিডনি সহ লিভার ডিজিজ, অনেক রকম রোগ হতে পারে। আর শিশুরা যদি এই কেমিক্যালস মেশানো ফলগুলা খায় তাহলে ওরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। সেই সাথে রয়েছে আমাদের গর্ভবতী মায়েরা, তাদের মৃত শিশুর জন্ম সহ মিসক্যারেজ, অনেক রকম সমস্যা দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বেশি করে দেশি ফলমূল ও শাকসবজি খাওয়া উচিত বলে পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের। তবে আমরা যদি দেশীয় ফল কিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের পরিশোধিত পানি বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য। নামমাত্র মূল্যে সহজে পানি পাওয়ায় বাড়বে উৎপাদন। দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। গতকাল সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওতে এনআরবি প্রকৌশলীদের প্রথম সম্মেলনে কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কেবল একটি পণ্যের উপর নির্ভর করে দেশ এগিয়ে যেতে পারে না। এ কারণে রপ্তানি বহুমুখীকরণের চিন্তা ভাবনা করছে সরকার। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উই আর ফর বাংলাদেশ স্লোগানে বিশ্বের বিভিন্ন দেশে নানান পেশায় কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মধ্যে প্রকৌশল পেশায় জড়িতদের মেধা ও প্রজ্ঞা দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে ঢাকায় আয়োজিত হলো প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলন। বিশ্বের 30টি দেশে কর্মরত প্রায় 300 প্রকৌশলীর 2 দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এবং ব্রিজ টু বাংলাদেশ নামের একটি প্রবাসী সংগঠন। মঙ্গলবার এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কনভেনশন অন এনআরবি ইঞ্জিনিয়ার্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশের উন্নয়নে বিনিয়োগ করার আহ্বান জানান প্রকৌশলীদের। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আজকে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে আমরা আশা করি যে যারা বিদেশি তারা তো বিনিয়োগ করবে, আমাদের প্রবাসী যারা
তারাও বিনিয়োগ করতে পারেন। শহরের পাশাপাশি গ্রামের উন্নয়নে সরকার মনোযোগী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। একটা জিনিস রপ্তানির উপরে নির্ভরশীল করে একটা দেশ চলতে পারে না, আমাদের রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে আমরা গবেষণা শুরু করেছি। গবেষণার মধ্য থেকে জুট জিনোম আবিষ্কার করা হয়েছে এবং এই পাট থেকে আমরা বহু কিছু এখন উৎপাদন করতে পারি। সেই সুযোগটা আমাদের সামনে এসেছে, সেটা আমাদের কাজে লাগাতে হবে। এই সম্মেলন থেকে দেশের উন্নয়নে করণীয় ঠিক করতে কার্যকর সুপারিশ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে বলেও জানান সরকার প্রধান। দেশের উন্নয়নকে আরো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত 15 দিনে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরও 4 জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সেখানকার বেশিরভাগ মানুষ এখন মুখ ঢেকে চলাফেরা করছেন। এ ঘটনায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মরিচপাড়া নয়াপাড়া গ্রামে সম্প্রতি অজানা রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পাশের বাউরুভিটা ও বন্দরপাড়া সহ কয়েকটি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। নারী, শিশু ও বৃদ্ধা সহ এলাকার বেশিরভাগ মানুষ মুখ ঢেকে চলাফেরা করছেন। এরকম করে মানুষগুলা মারা গেল, কি হবে, সবাই আতঙ্ক খায় যায়। ওই অসুখগুলা আমার বাচ্চাগুলাকে ধরে নাকি, ওইভাবে আমার সংসারটাও নষ্ট হয়ে যায় নাকি, এটাও মনে করছি, ভয় পাচ্ছে। এটা এখানে পর 15 দিনের মধ্যে 5 জন মানুষ মারা গেল। আমরা ভয়ে কেউ বাড়ি থেকে বাইরে হইতে পারতেছি না। এই রোগের এখন পর্যন্ত কেউ কোনো ভাইরাসের কথা বলতে পারেনি। এখন পর্যন্ত এটার কোনো চিকিৎসা এলাকায় শুরু হয়নি। এই ঘটনায় স্থানীয় ভান্ডারদহ উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোগটিকে আমাদের যেন কোনো কিছু ব্যবস্থা করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ইউনো স্যারের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভান্ডারদহ উচ্চ বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন এবং নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ। রোগ নির্ণয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 2টি মেডিকেল দল গঠন করা হয়েছে। নতুন করে আক্রান্তদের চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আমাদের এই হসপিটালে আমরা একটা কেবিন রেডি রাখছি এবং আমাদের অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক রেডি আছে। প্রাথমিক ম্যানেজমেন্ট দেওয়ার যে সব সুযোগ সুবিধা আমাদের আছে সবকিছু আমরা 24 ঘন্টা একদম রেডি করে রাখছি। গত 12 ফেব্রুয়ারি মরিচপাড়া নয়াবাড়ি গ্রামের তাহের মিয়া সহ তার পরিবারের 5 সদস্য মারা যান। গ্রামের আরও 4 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। গাইবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে স্কুল পড়ুয়া মেয়ে। জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নূর আলম আকন্দ রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অপমান ও নির্যাতন সইতে না পেরে লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিল 10ম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তী রানী। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, ক্ষোভে ফুঁসে উঠেছে গ্রামবাসী ও সহপাঠীরা। কিছুতেই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। স্বজনদের অভিযোগ, সোমবার গাইবান্ধা সদরের ধনকুটি গ্রামে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে শ্রাবন্তীর মা দীপ্তি রানীকে নির্যাতন করে প্রতিবেশী লিখন দাস। এক পর্যায়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় শ্রাবন্তীকে। এতে লজ্জা ও ক্ষোভে আত্মহত্যা করে শ্রাবন্তী। আমরা শাস্তি চাই, ওর আমার ফাঁসি চাই, ফাঁসির বদল ওর মা যখন কোল খালি আছে, ওর মা যেন ওর কোল খালি হয়। এটা আসলে গ্রহণযোগ্য নয়। এই ঘটনার পুনরাবৃত্তি কেউ চায় না, আমিও চাই না। এখানকার উত্তেজিত জনগণ, স্টুডেন্ট সবাই আজকে মানববন্ধন করছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ সময় দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। আত্মহত্যার প্ররোচনা আমরা মামলা নিয়েছি এবং অন্যান্য নির্যাতন আরও কিছু করা হয়েছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং পোস্টমর্টেম রিপোর্টের উপর ভিত্তি করে এবং সার্বিক তদন্ত থেকে আমরা যা পাবো সেটার উপর ভিত্তি করে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নিব। শ্রাবন্তী রানী গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত লিখন ও তার পরিবার। সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময়ে আরও থাকছে।
সম্ভাবনা থাকলেও নানা সমস্যায় জর্জরিত জয়পুরহাটের নকশিকাঁথা পল্লী পুঁজির সংকট কাটাতে পৃষ্ঠপোষকতার দাবি, সহযোগিতার আশ্বাস অধিদপ্তরের। বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় বেগম জিয়ার ভূমিকা রহস্যজনক ছিল বলেও জানান তিনি। গতকাল সকালে ফেনীর সার্কিট হাউজের সভাকক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যতটা না উদ্বেগ, তার চেয়ে বেশি তারা অস্বস্তি দেখিয়েছেন এটাকে রাজনৈতিক কালার দেওয়ার জন্য। পিলখানার সেই রক্তাক্ত ঘটনা বেগম খালেদা জিয়াকে 24 ঘন্টা ধরে কোথায় লুকিয়ে রেখেছিলেন এবং কেন তাকে পালিয়ে লুকিয়ে থাকতে হলো 24 ঘন্টা, এর সঙ্গে এই হত্যাকাণ্ডের যে রহস্যময় দিকটা তিনি উন্মোচন করতে চাচ্ছেন, এর কোনো যোগসূত্র আছে কিনা সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না অভিযোগ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নেত্রীকে আজকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে এবং এটা কোনো কাল বিলম্ব করা যাবে না। এই কাল বিলম্ব করলে এবং দেশনেত্রীর যদি কোনো শারীরিক ক্ষতি হয় এবং তার যদি কোনো ক্ষতি হয়, তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকে, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদেরকে গ্রহণ করতে হবে। রাজধানীর কামরাঙ্গীর চরের রসুলপুর এলাকায় হেলে পড়া 5 তলা ভবনটি ভেঙে ফেলা হয়েছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বিআইডব্লিউটি এর 2টি এক্সকাভেটর দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়। সন্ধ্যা 7টার দিকে অভিযান শুরু করে বিআইডব্লিউটি। বাড়িটি মূল সড়ক থেকে কিছুটা দূরে থাকায় আশপাশের আধা পাকা 10টিরও বেশি স্থাপনা ভেঙে ফেলতে হয়। স্থানীয় কাউন্সিলর জানান, নিরাপত্তা নিশ্চিতে আগে থেকেই তাদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হেলে পড়া ভবনটি রাজুকের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছিল। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভবনগুলোর ব্যাপারে সিটি কর্পোরেশন যথাযথ ব্যবস্থা নেবে। কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য উনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা সেভাবে কাজ করে যাচ্ছি যেন মানুষের জাল মানের কোনো যেন নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। একেবারেই একটা আনস্টেবল অবস্থার মধ্যে কিন্তু বিল্ডিংটা আছে। আমাদের কিন্তু একটু ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে। এখানে প্রকৌশল দিকগুলো বিবেচনা করে আমরা এই কাজটি করছি। ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলোর তালিকাগুলো করার জন্য একটা তালিকা করে একটা পরিকল্পিতভাবে একটা জরিপ করে যে সমস্ত বিল্ডিং ঝুঁকিপূর্ণ সেগুলো তালিকা করে সেগুলো ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বলবো। কারণ এইভাবে ঝুঁকিপূর্ণ বিল্ডিং রাখাটা ঠিক না, অনেকগুলোই ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে। বৈরী হাওয়ার কারণে সেন্ট মার্টিনে আটকা পড়া 2000-এর বেশি পর্যটককে 2 দিন পর অবশেষে টেকনাফে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে সেন্ট মার্টিন থেকে পর্যটকদের নিয়ে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে বিশেষ 5টি জাহাজ। এতে স্বস্তি ফেরে আটকা পড়া দর্শনার্থীদের মাঝে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হয় টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে এখনও বন্ধ রয়েছে জাহাজ চলাচল। সোমবার সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়েন 2000-এর বেশি পর্যটক। আরও 2 দিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কালবৈশাখী সিজন যেহেতু শুরু হচ্ছে আমাদের, ওই এর প্রভাবে বিভিন্ন জায়গায় দমকা হাওয়া সহ ঝড়ো বাতাস বিভিন্ন জায়গায় হয়েছে এবং বৃষ্টি হয়েছে। সাথে কিছু কিছু জায়গায় আবার শিলাবৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত ওই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি প্রভাব এটা অব্যাহত থাকবে। এদিকে সাতক্ষীরার কলারোয়ায় ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাগেরহাটে ঝড়ে নারী শিশু সহ অন্তত 8 জন আহত হয়েছে। গতকাল সকাল থেকে বাগেরহাটের হাড়িখালি, খানপুর, ষাটগম্বুজ,
কাড়াপাড়া সহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও প্রবল ঝড়ে প্রায় অর্ধশতাধিক কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঝড়ের তোড়ে উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। এতে ঘর ও গাছ চাপায় আহত হন নারী শিশু সহ অন্তত ৮ জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের পরিশোধিত পানি বদলে দিয়েছে কৃষকের ভাগ্য। সহজে ও নামমাত্র মূল্যে পানি পেয়ে কৃষিজাত পণ্যের উৎপাদন বাড়বে বলে আশা কৃষকের। এ অবস্থায় প্রকল্পটির পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। শুষ্ক মৌসুমে কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ও নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পরিশোধিত পানি বিকল্প পন্থায় আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের অধীনে খালে ছাড়া হয়। অসময়ে শুকিয়ে যাওয়া খরা মাটির জমিতে কম খরচে পানি পেয়ে খুশি কৃষক। তারা জানান, জমি উর্বরতার সুযোগ সৃষ্টি হয়, ফসলের উৎপাদন বাড়বে। 10-12 মন ধান হইতো, এখানে আল্লাহ দিলে আমরা 50 মন 60 মন 65 মন ধান হওয়া। আমরা খুব উপকৃত এবং আমরা এই পানি দিয়ে আমাদের জীবন অনেক উপার্জন হয়েছে। এদিকে কৃষকরা অভিযোগ করেন, আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের খালের বিভিন্ন অংশে বয়লারের ছাই ফেলে খালটি ভরাট করা হয়েছে। তাই দ্রুত খালের আবর্জনা অপসারণের দাবি তাদের। সহল বাগল দিয়া এটা যে ভরাট করে লাইছে, এই জন্য আমরা পানি পাইতে দেরি হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করলে সম্মতে পানি আইব, পানি আইলে আমরা কৃষক লাভবান। আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের অধীনে ব্রাহ্মণবাড়িয়া এবং নরসিংদী জেলার 7টি উপজেলার 22,000 হেক্টর জমি সেচের আওতাধীন। আর নামমাত্র মূল্যে সেচের সুবিধা পাচ্ছে কৃষক। ডাইভার্ট করে পানিটা আমাদের আশুগঞ্জ অংশে, আশুগঞ্জ সরাইল বামুরিয়া অংশে আমরা পানিটা দিচ্ছি। লিফটিং পদ্ধতি মাত্র 200 টাকা একরের জমি কৃষকরা সেচ দিতে পারছে, আর গ্র্যাভিটি পদ্ধতি 400 টাকা একরে সেচ দিতে পারতেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জানান, প্রকল্পের পরিধি বৃদ্ধি সহ খালের ছাই আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এগুলো তালিকা করেছি এবং আশুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ধানমিল মালিকদের নোটিশ দিয়েছে এবং খুব শীঘ্রই তারা সেগুলি নিজ দায়িত্বে অপসারণ করবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে 1942 সালে যাত্রা শুরু করে আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের আওতায় 50,000 কৃষক সেচ সুবিধা পাচ্ছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসা নকশি কাঁথা শিল্প আবার জেগে উঠেছে জয়পুরহাট জেলা জুড়ে। শিল্পের বাণিজ্যিক প্রসারে দরিদ্র এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চিত্র অনেকটাই পাল্টে গেছে, কিন্তু বিপণন সমস্যা এবং পুঁজির অভাবে প্রসার ঘটাতে পারছেন না তারা। তবে নারীদের স্বাবলম্বী করার এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাটের খেতলাল উপজেলার আলমপুর গ্রামের নারী উদ্যোক্তা জোবেদা আক্তার নিজ গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার নারীদের নিয়ে গড়ে তোলেন নকশি কাঁথা তৈরির সংগঠন স্বদেশপ্রীতি, যেখানে শতাধিক বেকার নারীদের নিয়ে নকশি কাঁথার কাজ শুরু করেন নিজ বাড়িতেই। কাজের অবসরে এই কাঁথা তৈরিতে গ্রামের নারীরা তার কাছে ছুটে আসেন কাজ শিখতে। জোবেদা আক্তারের সহযোগিতায় এই গ্রামের নারীরা অনেকটাই স্বাবলম্বীর পথে হাঁটছেন। নিজেদের তৈরি করা বাহারি সব ডিজাইনের এসব নকশি কাঁথা তারা দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে বাড়তি আয় করছেন। ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি এবং সংসারে যাবতীয় কাজকর্ম করে আমরা নকশি কাঁথা সেলাই করে স্বাবলম্বী হয়েছি। একটু অভাব ছিল সংসারে, আমরা এই খেতা সেলাই করে কিছু পয়সা রোজগার করে আমরা চলতে ফিরতে পারি। বিপণন সমস্যা নিরসন সহ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ পেশার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা সম্ভব বলছেন এই উদ্যোক্তা। ছোট্ট একটা সংগঠন করি, সেখানে তাদেরকে বিনামূল্যে নকশি কাঁথা প্রশিক্ষণ দেই এবং এই সেলাইয়ের কাজগুলি সম্পূর্ণ হলে কাঁথাগুলি আমরা বাজারজাত করি। সেখান থেকে যে প্রফিট পাই তাতে আমরা সচ্ছলভাবে চলতে পারি। আর এটাই আমার ইচ্ছা যে তারা একটু সচ্ছল হোক। তবে নারীদের স্বাবলম্বী করার এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এই কর্মকর্তা। উপপরিচালক কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলায় যোগাযোগ করেছে এবং তাদের যে সংস্থাটা আছে সেটা এই অধিদপ্তর থেকে রেজিস্ট্রি করা হবে এবং তাদের যে নারীরা আছে তাদেরকে আমরা আমাদের দপ্তর থেকে প্রশিক্ষণ দিব। জেলায় বর্তমানে এই পেশায় প্রায় শতাধিক নারী জড়িত রয়েছেন, যাদের প্রত্যেকের বার্ষিক আয় প্রায় 36,000 টাকা। সময় সংবাদ, জয়পুরহাট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নবনির্বাচিত প্রতিনিধিরা।
গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার নেতৃবৃন্দরাও শ্রদ্ধা নিবেদন করেন। ঝিনাইদহে 7 জন ভাষা সৈনিককে সংবর্ধনা দিয়েছে পিটিআই। গতকাল বিকেলে শহরের পিটিআই মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পিটিআই সুপার আতিয়ার রহমান সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ভাষা সৈনিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে বাংলা ভাষার প্রচলন করার দাবি জানান বক্তারা। নওগাঁয় গম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সাপাহারের বরেন্দ্র অঞ্চলে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সহ সাধারণ কৃষকরা। এ সময় কৃষকদের মাঝে জিঙ্ক সমৃদ্ধ বীজ সরবরাহ করা হয়। পাশাপাশি গম চাষে কৃষকদের দেয়া হয় নানা দিক নির্দেশনা। এবছর জেলায় 16,500 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। শুদ্ধ বাংলা ভাষার প্রসার ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে 21শে বই মেলায় এ ক্যাম্পেইন করে 16 আনা ফাউন্ডেশনের ব্যানারে একটি সামাজিক সংগঠন। সামাজিক মূল্যবোধ জাগ্রত করা, শুদ্ধ বাংলা ভাষার চর্চা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতেই এ ক্যাম্পেইনের আয়োজন করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা মামলায় জব্দ করা হলো বিমানটি। আলামত হিসেবে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে জমা পড়ল খেলনা পিস্তল। চকবাজারে ওয়াহেদ ম্যানশনের দোতলায় রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের প্রতিনিধি দল। চিকিৎসাধীন 7 জনের 5 জনই সংকটাপন্ন। রপ্তানি বহুমুখীকরণের পরিকল্পনা করছে সরকার। প্রবাসী প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী। দেশে পরিকল্পিত বিনিয়োগ করার আহ্বান। ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় রোগ শনাক্ত হয়নি এখনো। মেডিকেল টিম গঠন। আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। এবং গাইবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়েকে শারীরিক নির্যাতন, অপমানে স্কুল পড়ুয়া মেয়ের আত্মহত্যা। অভিযুক্তের শাস্তি দাবিতে বিক্ষোভ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।